1914 সাল পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ডুবতে থাকা পুঁজিবাদ নতুন সম্পদ লুট করার জন্য মুনাফা বাড়ানোর স্বার্থে জন্ম দিল এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের। ইতিহাস তাকে প্রথম বিশ্বযুদ্ধ বলে জানে। এই যুদ্ধের একদিকে জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, অন্যদিকে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, পরে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দিল। অন্যদিকে জাপান, রাশিয়া এবং 1917 সালে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেয়। এই যুদ্ধে মৃত্যু হলো লক্ষ লক্ষ মানুষের। 1918 সালের 11ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, আর 1919 ভার্সাই চুক্তি সম্পাদিত হলো। অনেক জমি ছেড়ে দিতে হলো জার্মানকে, দিতে হলো আর্থিক ক্ষতিপূরণ। ভেঙে পড়ল জার্মান অর্থনীতি, গোটা দেশে বেকারত্ব চূড়ান্ত রূপ নিল। আর এই ভাঙাচোরা অন্ধকার সময়ে জন্ম হলো শিল্পের এক নতুন আঙ্গিক, জার্মান এক্সপ্রেশনিজম বা অভিব্যক্তিবাদ। 1916 সালে বিশ্বযুদ্ধের সময়কালেই ইউরোপে দাদাইজম নামে এক ধরনের শিল্প আন্দোলন শুরু হয়েছিল। দাদাইজমের বক্তব্য ছিল, দাদাইজম was an art movement was born out of negative reaction of the horror of the World War I. Dadaist art was intended as protest against a world of mutual destruction. এই মতবাদে বিশ্বাসী শিল্পীরা বললেন, এই ভাঙনের সময়ে শিল্প পরিশীলিত হতে পারে না। তারা মোনালিসার ছবিতে গোঁ পেকে দিলেন, ল্যাট্রিনের পাশে কিছু একটা লিখে বললেন এটাই শিল্প। আর প্রথম বিশ্বযুদ্ধের সময়কালেই জন্ম নেওয়া অভিব্যক্তিবাদ প্রাত্যহিক ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে বিকৃত করে এক দীর্ঘতর চিত্রকল্প হিসেবে তুলে ধরল। এডওয়ার্ড মুঙ্কের ওয়ার্কার রিটার্নিং হোম, ভাসিলি কারেনেস্কির ট্রেন ইন মুর্নো, কম্পোজিশন 8 এই সময়ের বিখ্যাত চিত্র। চলচ্চিত্রেও পড়ল এক্সপ্রেশনিজমের প্রভাব। অনেকের মতে 1913 সালে পল ওয়েগনারের পরিচালিত দ্য স্টুডেন্ট অফ প্রাহা ছবিতেই এক্সপ্রেশনিজমের ভ্রূণ লুকিয়েছিল। ওই বছরেই ওয়েগনার দ্য গোল্ডেন নামে আরও একটা ছবি বানান, যার মধ্যেও অভিব্যক্তিবাদের প্রভাব ছিল বলেই অনেকে মনে করেন। 1900 সালে সিগমুন্ড ফ্রয়েডের ড্রিম বইটি শোরগোল ফেলে দিয়েছিল গোটা পৃথিবীতে। ফ্রয়েড বর্ণিত অবচেতন মনের বিভিন্ন স্তর এবং বিমূর্ততা ধরা পড়ল চলচ্চিত্রে। 1900 সালে রবার্ট ওয়েনের পরিচালিত দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরি ছবিটির দিয়েই শুরু হলো চলচ্চিত্রে এক্সপ্রেশনিজমের জয়যাত্রা। এই ছবিতে আমরা দেখলাম একজন ডাক্তার এক মানসিক রোগীকে দিয়ে একের পর এক খুন করিয়ে চলেছেন। এই ছবিতে আঙ্গিকগত পরিবর্তন দেখাতে আলো ছায়ার খেলা, ওয়াইড লেন্সের ব্যবহার, বিচিত্র ধরনের পোশাক চলচ্চিত্রের এক নতুন ধারণার জন্ম দিল। ছবির শেষে আমরা দেখলাম কোনো খুন হয়নি, সবই ডাক্তারের কল্পনা। গোটা ছবি জুড়ে প্রচার করা হলো অসহায় জাতিকে বাঁচাতে পারে ডক্টর ক্যালিগরির মতো কোনো অতিমানব। বোঝা যাচ্ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ে হতাশা একজন গডফাদার খুঁজছিল।
আর এই অন্বেষণই ত্বরান্বিত করল হিটলার নামক এক ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের উত্থানকে। উনিশশো সালে ডব্লিউ মুরনাউ পরিচালিত নসফেরাতু একটি বিখ্যাত এক্সপ্রেশনিস্ট ছবি। এই ছবিতে আমরা দেখলাম এক রক্তচোষা ভ্যাম্পায়ারকে। দুঃস্বপ্নের বিষয়গুলো হয়ে উঠল ছবির বিষয়বস্তু। মানুষের ঘৃণা, হৃদয়ংসা, বিচ্ছিন্নতাবোধ বিষয় হয়ে উঠল আঙ্গিক ও কারিগরিভাবে। উনিশশো সালে মুরনাউ নির্মাণ করলেন দ্য লাস্ট লাফ নামক ছবিটি। দ্য লাস্ট লাফ ছবিতে আমরা দেখলাম এক হোটেলের দারোয়ান বিজ্ঞাপন দেখে জানতে পারে যে তার ডিমোশন হচ্ছে। 1929 সালে জি.ডব্লিউ. পাবস্টের পরিচালিত প্যান্ডোরার বক্স ছবিতে আমরা বুর্জোয়া সমাজের ভণ্ডামি দেখলাম তির্যকভাবে। একই সঙ্গে যৌনতা, হিংসা, রাজনীতি, ধর্ম হয়ে উঠল ছবির বিষয়। জার্মানের আরেক বিখ্যাত পরিচালক হলেন ফ্রিজ লাং। 1927 সালে লাংয়ের পরিচালিত মেট্রোপলিস ছবিতে আমরা দেখলাম 2000 সালের এক কাল্পনিক চিত্র। খনি মালিক যন্ত্রের সাহায্যে শ্রমিকদের রোবটে পরিণত করেছে। মাটির তলায় কাজ করা শ্রমিকরা আলো বাতাসহীন পৃথিবীর এক বঞ্চিত কৃতদাস। সব মিলিয়ে 2 দশকের অভিব্যক্তিবাদী এই শিল্পের আন্দোলনকালে নির্মিত জার্মান এক্সপ্রেশনিস্ট ছবিগুলো পৃথিবীকে শিখিয়ে গেল চলচ্চিত্র অন্যান্য শিল্প মাধ্যমের মতো আবেগপূর্ণ, সৃষ্টিশীল ও উচ্চমানের বিমূর্ত শিল্প হওয়ার ক্ষমতা রাখে।